সারা পৃথিবীর এখানে ওখানে সেখানে কোথায় কি হচ্ছে এ সব কিছুর খুঁটিনাটি নিয়ে বিশ্ব বুলেটিন। একটি দেশে বহুদিন ধরেই গণবিক্ষোভ চলছে। সেই দেশের গণভোটে বিজয়ী সরকারকে ফেলে দিয়ে শাসন দখল করেছে সেনাবাহিনী, আর এই সেনাবাহিনীর কিছু সদস্য পালিয়ে চলে এসেছে প্রতিবেশী দেশে। প্রতিদিনই কোনো না কোনো মৃত্যুর খবর উঠে আসছে এই দেশ থেকে। কোন দেশের কথা বলা হচ্ছে, আর আসলে কি ঘটছে এই দেশে? আর এই দেশের সেনা দেশের জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে কি এমন অভিযোগ নিয়ে এসেছে, এই নিয়েই আজকে নিউজ ডিকোডেড। মায়ানমারের সামরিক বাহিনী দেশটির ক্ষমতা থেকে উৎখাত হওয়া ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডির নেত্রী সুচির বিরুদ্ধে প্রায় $6 লাখ অর্থ ও সোনা গ্রহণের অভিযোগ এনেছে। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর এটাকেই তার বিরুদ্ধে সেনাবাহিনীর আনা সবচেয়ে বড় অভিযোগ বলে মনে করা হচ্ছে। তবে অভিযোগের সাপেক্ষে কোনো প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি। লাইসেন্সবিহীন রেডিও যন্ত্রসামগ্রীর সাথে রাখা করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া পর্যন্ত এমন বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। কিন্তু এবার তার বিরুদ্ধে নতুন এই গুরুতর অভিযোগ আনলেন সেনাবাহিনীর একজন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ঝাও মিন তুন। সামরিক বাহিনী মুখপাত্র ইয়াঙ্গনের আঞ্চলিক মন্ত্রী ফিউ মিন থেইন বলেছেন 2017 সালের ডিসেম্বর থেকে 2018 সালের মার্চ মাসের মধ্যে তিনি নিজে সূচিকে নগদ $6 লক্ষ অর্থ এবং স্বর্ণ দিয়েছেন। সেনাবাহিনীর অভিযোগে বলা হয়েছে মিস সুচি যে স্বর্ণ গ্রহণ করেছেন তার মূল্য প্রায় $4.5 লক্ষ। সাংবাদিক সম্মেলন করে ব্রিগেডিয়ার ঝাও মিন বলেছেন ইয়াঙ্গনের সাবেক একজন মুখ্যমন্ত্রী আং সাং সুচিকে 6 লাখ অর্থ এবং 11 কেজি স্বর্ণ দিয়েছেন, কিন্তু এর বাইরে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এছাড়াও অভিযোগে বলা হয়েছে যেসব প্রতিবাদকারী নিহত হচ্ছে তাদের মৃত্যুর জন্য এনএলডিই দায়ী, কারণ দলটি তাদেরকে রাস্তায় নেমে আসার জন্য উস্কানি দিচ্ছে। সুচির দল গত নভেম্বরে নির্বাচনে বড় জয় পেয়েছিল, যদিও পরে সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। তবে স্বাধীন পর্যবেক্ষকরা সেনাবাহিনীর এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছিল যে নির্বাচনে কোনো রকম অনিয়ম তারা দেখেননি। 1 ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর মিস সুচিকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে, আর তার দলের শীর্ষ নেতাদের প্রায় সবাইকেই আটক করে রাখা হয়েছে। এদিকে দেশটিতে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশ ও সৈন্যরা আজও বেশ কয়েকটি শহরে এরকম বিক্ষোভের উপর গুলি চালালে অন্তত 7 জন নিহত হয়েছে। অনেকের গুলি লেগেছে মাথায়। এ যাবত 60 জনের বেশি নিহত হবার খবর পাওয়া গেছে। ফলে মনে করা হচ্ছে যে আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া এক বিবৃতিতে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়ে এর সমালোচনা করা হয়েছে। তবে এসব সমালোচনা প্রত্যাখ্যান করে উল্টো সহিংসতার জন্যই সূচিকেই তারা দায়ী করেছেন। তবে মিয়ানমারের স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সূচির নেতৃত্বকে দেশটিতে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বিরূপ আচরণ দিয়েই বর্ণনা করা হয়। রাখাইন রাজ্যে 2017 সালে পুলিশ স্টেশনে এক প্রাণঘাতী হামলার পর রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন শুরু হলে লাখ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। তখন তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে তিনি ধর্ষণ, হত্যা এবং সম্ভাব্য গণহত্যা রুখতে কোনো পদক্ষেপ নেননি এবং ক্ষমতাধর সামরিক বাহিনীর নিন্দা কিংবা তাদের নৃশংসতার মাত্রাও স্বীকার করেননি। এমনকি 2019 সালে দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে সামরিক বাহিনীর পদক্ষেপের বিষয়ে সপক্ষে যুক্তি দিয়েছেন। তবে এখন কেন এই সেনা শাসনের বিরোধিতা করছে তার দল? এদিকে সীমান্ত পার হয়ে মায়ানমারের কিছু পুলিশ কর্মী ভারতে পালিয়ে এসেছেন। তারা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করা সেনাবাহিনীর সদস্যদের নির্দেশ মানতে অস্বীকার করার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্পই ছিল না। তারা জানিয়েছেন মায়ানমারে দেশের অন্দরে আসলে কি ঘটছে। এই পুলিশ কর্মীরা আরো জানিয়েছেন নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করতে বা তাদের ক্ষতি করতে বাধ্য করা হবে এই আশঙ্কায় তারা পালিয়ে গেছেন। মিয়ানমারের ভিতরে আসল কি হচ্ছে তার প্রত্যক্ষদর্শী বিবরণ এই প্রথমবারের মতো বর্ণনা করা হয়েছে। মায়ানমার থেকে প্রথম পালানো এই পুলিশ কর্মীরা বলেছেন মিয়ানমারে গণতন্ত্রকামী বেসামরিক মানুষ যে আইন অমান্য আন্দোলন গড়ে তুলেছে তাতে ক্রমশই যোগ দিচ্ছে আরও পুলিশ অফিসাররা। তারাও এই অভিযোগকারীদের দলেরই অংশ। মিয়ানমারের অভ্যুত্থানের বিরুদ্ধে যে দমনপীড়ন চলছে তাতে বেসামরিক মানুষকে হত্যা করার ঘটনাকে নিন্দা জানিয়েছে জাতিসংঘ, আমেরিকা এবং আরও বেশ কিছু দেশ। তারা মায়ানমারের কর্তৃপক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তবে সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে আনা সমালোচনা নাকচ করে দিয়ে বলেছে তাদের ক্ষমতা গ্রহণের পর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং মায়ানমারকে একঘরে করার যে চেষ্টা চলেছে তা মোকাবিলা করতে মায়ানমারের সেনা সম্পূর্ণরূপে প্রস্তুত। আর এটি যে এখন সারা বিশ্বের রাজনৈতিক চর্চার অন্যতম মুখ্য বিষয় তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। এবার বিদেশেও অস্তিত্বের জানান দিল ভারতীয় জনতা পার্টি। শ্রীলঙ্কায় তৈরি হলো ভারতীয় জনতা কার্চি।
জাফনায় এই দল গঠনের কথা ঘোষণা করেছেন কলম্বোর ভারতীয় বংশোদ্ভূত তামিল ব্যবসায়ী বেলুস্বামী মুথুস্বামী। নেপাল ও শ্রীলঙ্কায় বিজেপি ছড়িয়ে পড়বে এমনই বলেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই মন্তব্য নিয়ে দেখা দিয়েছিল তীব্র বিতর্ক। কূটনৈতিক মঞ্চে প্রতিবাদ জানিয়েছিল কাঠমান্ডু ও কলম্বো। পরিস্থিতি সামলাতে আসরে নেমেছিল সংঘ ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিপ্লব দেবের এই মন্তব্যকে অনেকেই রসিকতা হিসেবে দেখেছিলেন। এহেন সময় ভারতের প্রতিবেশী দেশে SLBJP গঠন রীতিমতো চমক তৈরি করেছে। তবে ভারতের বিজেপির সঙ্গে এই দলের কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ী মুথুস্বামী। চীনের ধনকুবের জ্যাক মার সংস্থা আলিবাবাকে 100 কোটি টাকা মার্কিন ডলার জরিমানা দিতে হতে পারে। সম্প্রতি চীনা প্রশাসন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জিনপিং সরকার শেষ কয়েক মাসে আলিবাবার নিয়ন্ত্রণে থাকা ছোট সংস্থা অ্যান্ড গ্রুপ কোর লাগাম টেনে ধরে। বাজারে ছাড়া এই সংস্থার শেয়ার রুখে দেয় সরকার নিজেই। ঘটনার সময় চোখের আড়ালে চলে যান জ্যাক মা। সূত্রের খবর, এবার চীনা সংস্থার ঘাড়ে চাপতে পারে বিপুল পরিমাণ জরিমানা। যদিও এই জরিমানা নিয়ে চীনা প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হওয়ার 5 দিনের মধ্যেই সরে যেতে বাধ্য করা হলো এই মহিলাকে। প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হওয়ার কর্ণাটকের এক তরুণীকে সরে যেতে বাধ্য করা হয়েছে। নেট মাধ্যমে রেশমির পোস্ট করা পুরনো একটি লেখাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ ছড়ায়, ফলে তাকে সভাপতির পদ থেকে সরানোর দাবি ওঠে। পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকায় শেষমেশ রেশমিকে এই পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। এই বিষয়ে ক্ষমা চেয়ে একটি চিঠিও দিয়েছেন রেশমি। সেখানে তিনি জানান, কারো ভাবাবেগে আঘাত করার প্রবণতা নিয়ে তিনি এটি লেখেননি, কিন্তু তাতে খুব একটা সুবিধা করতে পারেননি রেশমি। অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকার ব্যবহার সাময়িকভাবে স্থগিত লাগলো ডেনমার্ক, নরওয়ে এবং আইসল্যান্ড। ওই দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার ঘটনা সামনে এসেছে। যদিও ইউরোপের ওষুধ তৈরির উপর নজরদারি করা সংস্থা অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল এই টিকা নিরাপদ। প্রথম এই টিকার ব্যবহারের উপর স্থগিতাদেশ দেয় ডেনমার্ক। জানা যাচ্ছে, কোভিড টিকা নেওয়া ব্যক্তিদের রক্ত জমাট বাঁধার গুরুতর সমস্যার রিপোর্ট সামনে আসার পর এই পদক্ষেপ করা হয়েছে। বিবৃতিতে এও বলা হয়েছে যে এই পদক্ষেপ সতর্কতামূলক। টিকা নেওয়ার ঠিক কত সময় রক্ত জমাটের সমস্যা দেখা দিয়েছে তা সঠিকভাবে নির্ণয় করা যায়নি, তবে টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার সম্পর্ক রয়েছে। অস্ট্রেলিয়ার প্রায় 10 লাখ নাগরিক অর্ধেক বিমান ভাড়ায় দেশের অভ্যন্তরের বিভিন্ন অবকাশ কেন্দ্রে ভ্রমণের সুযোগ পাবেন। সরকার ঘোষিত একটি পরিকল্পনার আওতাতেই তারা এমন সুযোগ পেতে চলেছেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেশটির সরকার আন্তর্জাতিক পর্যটকদের এ দেশে আসা থেকে বিরত রাখতে সীমান্ত বন্ধ করে দিয়েছে। এরপর পর্যটন খাতকে চাঙ্গা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, সরকার অস্ট্রেলিয়ার প্রধান নগরগুলোর বাইরে বিভিন্ন এলাকা ভ্রমণে 8 লাখ ফ্লাইটকে ভর্তুকি দিতে 120 কোটি অস্ট্রীয় ডলার ব্যয় করবে। আর এই এলাকাগুলো আন্তর্জাতিক পর্যটকদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল বলেই জানাচ্ছে এই দেশের সরকার। আজ 12ই মার্চ। গরমকাল আসতে আর বেশি দেরি নেই। আর এই গরমে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে গলা ভেজাতে কার না মন চায়। আর এই কোল্ড ড্রিঙ্কসের একটি নামি ব্র্যান্ড আজকের দিনেই প্রথম কাচের বোতলে বিক্রি হতে শুরু করে। কোন ব্র্যান্ডের কথা বলা হচ্ছে, এই নিয়েই আজকের ডি ডে। গরম পড়তে আর বেশি দেরি নেই। আর এই গরমে আপনার সামনে যদি কেউ 1 বোতল কোল্ড ড্রিঙ্কস ধরে, আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগবে না? ঠান্ডা পানীয়ের মধ্যে সব থেকে জনপ্রিয় কোকাকোলার ইতিহাস কিন্তু বেশ মজার। এর আবিষ্কর্তা কখনো ভাবেননি যে এই পানীয় কাঁচের বোতলে বিক্রি করে লাভের মুখ দেখা যাবে। সাল 1886। পশ্চিম জর্জিয়ার কলম্বাস শহরের এক ড্রাগিস্ট জন পেম্বারটন এমন এক পানীয় আবিষ্কার করেছিলেন যা প্রথম অবস্থায় ড্রাগ মরফিনের বিকল্প হিসাবে ব্যবহৃত হতো। খুব অল্প সময়েই বাজারে এই পানীয় অ্যালকোহলহীন পানীয় হিসাবে জনপ্রিয়তা পেয়েছিল। কিছুদিনের মধ্যেই এই ব্র্যান্ডের অধিকার পেয়েছিলেন গ্রিক ক্যান্ডলার। ক্যান্ডলারের ভাইপো তাকে উপদেশ দিয়েছিলেন, এই পানীয় যদি কাঁচের বোতলে বিক্রি করা হয় তাহলে প্রচুর মুনাফা হবে। কিন্তু ক্যান্ডলারের এই উপদেশ পছন্দ হয়নি। 1894 সালে 12ই মার্চ এই পানীয় প্রথম কাঁচের বোতলে বিক্রি করেছিলেন জোসেফ বিডেনহার নামক এক লজেন্স বিক্রেতা। তিনি পুনরায় ব্যবহার করা যায় এমন বোতলে এই পানীয় ক্যান্ডলারের কাছে পাঠালে তা তিনি বিক্রি করতে বারণ করে দিয়েছিলেন। 5 বছর পর ক্যান্ডলার কোকাকোলা সত্ত্ব বিক্রি করে দেন। এরপর ধীরে ধীরে বাজারে এই পানীয়র জনপ্রিয়তা বাড়ছিল। বাজারে তখন মাত্র 5 সেন্ট মূল্যে পাওয়া যেত কোলা। এই ব্র্যান্ডকে নকল করে বেশ কিছু পানীয় বাজারে আসছিল।
ফলে কোকাকোলা ক্ষতির সম্মুখীন হচ্ছিল। 1915 সালে কোকাকোলা কোম্পানি বাজারে এক আলাদা ধরনের আকৃতিযুক্ত বোতল নিয়ে আসে, যা আমরা এখনো দেখতে পাই। জলের পরে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই পানীয় বিশ্বের সব জায়গায় পাওয়া গেলেও মেলে না দুটি দেশে, কিউবা এবং উত্তর কোরিয়া। আর এই কোকাকোলা ড্রিঙ্কস যে আজও 8 থেকে 80কে আকর্ষণ করে তাতে কোনো সন্দেহ নেই। আজ বিশ্ব বুলেটিন এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল ঠিক এই সময়ে।